হঠাৎ একদিন কলেজ থেকে ফেরার পথে ঠিক এত পরিমাণ জোরে বৃষ্টি নামলো না, মানে মুষলধারে। মানে আমাদের বাড়ি থেকে কলেজে আবার যেতে বেশি একটা সময় লাগতো না, মানে 15-20 মিনিট হাঁটলেই কলেজ পাওয়া যেত। এই জন্য প্রতিনিয়ত আমি হেঁটে হেঁটে কলেজে যাতায়াত করতাম, কখনো রিক্সাতে উঠতাম না। এতে স্বাস্থ্যের জন্য একটু হাঁটাহাঁটি ভালোই আমি মনে করি, কারণ আমি একটু মোটাসোটা আগে পরের থেকে তো একটু শরীরটা ভারী। এই জন্য ডাক্তারের সাজেশন অনুসারে আমি একটু হাঁটাহাঁটি করি, একটু জিম করা হলো, পাশাপাশি মানে প্রতিদিনের একটা খরচ সেটাও একটু বেঁচে গেল। সব মিলে আমি হেঁটেই কলেজে যেতাম। কিন্তু সেদিন কলেজ থেকে ফেরার পথে মানে আমি হেঁটে আসছিলাম তো, এক পর্যায়ে কলেজ থেকে যখন আমি আদার সাইডে নামলাম গ্রামের মেঠো পথে, মুষলধারে বৃষ্টি নামলো এবং আকাশে কালো মেঘ। কি যে একটা অবস্থা! আমি মেয়ে ছেলে মানুষ, তারপর এদিকে একটু মোটাসোটা ভারী মানুষ, খুব জোরেও পা ফেলে হাঁটতে পারছিলাম না। চিন্তা করছিলাম কোন বাড়িতে ওঠা যায়। তাছাড়া এই ঝড় বাতাসের সময় আমি তো বাড়ি পেতে পেতে পুরো ভিজেই যাব, তবুও যেন অর্ধেকটা পুরো ভিজে গেছি। যা হোক, তারপরে এভাবে ভাবতে ভাবতে খুব দ্রুত হাঁটাহাঁটি করছিলাম, সামনের দিকে এগোচ্ছিলাম। এক পর্যায়ে একচালা একটা টিনের ঘরওয়ালা একটা বাড়ি সামনে বাঁধল। ঠিক ওই বাড়িতে আর দেশে পিষে না পেয়ে ঢুকে পড়লাম। বাড়িতে হকমাকা ঢুকতেই দেখি এক মুরব্বী, মানে আধা বয়সী মানুষ, বারান্দায় চেয়ার পেতে বসে আছে। আমারে বলছে, কি রে দিদিমণি, কে তুমি? ভিজে গেলে যে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘরে উঠো। আমি বললাম, হ্যাঁ দাদু, আসলেই তো তাই, আমি কলেজ থেকে ফেরার পথে প্রচণ্ড বৃষ্টি নামছে, কোথাও উঠিনি। তো আপনার এই বাড়িটা রোডের ধারেই তো, তাই হয়তো ঢুকে পড়ছি, কিছু মনে নেবেন না। এই বৃষ্টিটা চলে গেলেই আমি বাড়ির দিকে আবার রওনা হব, ততক্ষণে একটু আশ্রয় নিই। দাদু বলল, আরে তা কেন, তুমি তাড়াতাড়ি তোয়ালে নাও, মাথাটা একটু মুছে ফেলো, নাহলে ঠান্ডা লাগবে, জ্বর আসবে তো। তাছাড়া তুমি তো প্রায় অর্ধেকটা ভিজেই গেছো। আমি বললাম, হ্যাঁ দাদু, এই তো একটু তাড়াহুড়ো করে আসতে আসতে একটু ভিজে গেছি। সব মিলে আমি একটু জোরে হাঁটাহাঁটি করছিলাম তো, স্বাস্থ্য টাস্থ্য ভালো, একটু হাঁপাচ্ছিলাম। তারপর দাদু আমাকে একটা তোয়ালে দিল। আমি তোয়ালিটা নিয়ে পুরো শরীরটা এবং মাথাটা একটু মুছে মানে একটু ঠিকঠাক হয়ে দাদু একটা চেয়ার দিল। বলল যে, নে অনাথনি, তুমি যেহেতু আমাকে দাদু বলছো, তাহলে ঠিকই আছে, এই চেয়ারটাতে একটু বসে তুমি বিশ্রাম করো। আমি ততক্ষণে দেখি শুকনো কোনো কাপড় চোপড় পাই কিনা। আমি বললাম, না না, তা লাগবে না, কিন্তু দাদু আপনাদের এই বাড়িতে আর কোনো মানুষজন তো দেখছি না, আপনি একলা একলা বারান্দায় বসে আছেন। দাদু তখন বলল, হ্যাঁ বাড়িতে তো লোকজন খুব একটা নাই, তবু ওই তোমার ওই দাদি তো সে অনেক আগেই মারা গেছে, এখন এই বড় ছেলের বউ, বড় ছেলে তো বাড়িতে থাকে না, আরো একটা নাক নিয়ে আসে, তাই ওর সাথে কেড়ে ওর মায়ের বাড়িতে নাকি অনুষ্ঠান, সেখানে গেছে, বলে গেছে 2 দিন ফিরবে না। এখন এই একলা বাড়িতে আমি একলাই আছি। আমি বললাম, তাহলে আপনার খাওয়া দাওয়ার কি হবে? দাদু তখন বলল, খাওয়া দাওয়ার ব্যাপার সে সেরে গেছে, পাশের বাড়ির আমাদের এক আত্মীয়, উনি আমাকে দুবেলা খাইয়ে দিয়ে যাবে, ব্যাস এভাবে চলে যাব। তো বৃষ্টি যদি না ছাড়ে তাহলে তুমি বাসায় যাবে কি করে? তোমার বাসা এখান থেকে কত দূর? দাদু আমাকে একথা জিজ্ঞাসা করতে আমি বললাম, দাদু আর বেশি সময় লাগবে না, হেঁটে গেলে খুব বেশি হলে 10 মিনিট সময় লাগবে। তাছাড়া আমি ঠিক বৃষ্টি ছাড়লে চলে যেতে পারবো, চিন্তা করবেন না। দাদু বলল, আরে তা কি করে হয়, আমি আগে আগে দিয়ে আসবো, তাছাড়া এত জোরে বৃষ্টি তো ছাড়ার কোনো উপক্রমই দেখছি না। বৃষ্টিতে ভিজলে আবার আজকাল ঠান্ডা জ্বর হয়, দিন সময় ভালো যাচ্ছে না, তুমি রেস্ট নাও, চিন্তা করো না, পৌঁছানোর ব্যবস্থা আমি করে দেবো তোমাকে। আর বাসায় একটা ফোন করে বলো আমি আশ্রয় নিছি। আমি বললাম, ঠিক আছে দাদু। তারপরে যাই হোক, আমি বিশ্রাম নিতে নিতে স্কুলের মানে কলেজের যে সমস্ত আমার কাছে বই খাতাপত্র ছিল সেগুলো একটু গুছিয়ে গেছে রেখে বারান্দায় চেয়ারে বসে বেশ প্রায় অনেক সময় অপেক্ষা করছিলাম। কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি আর ছাড়ার কোনো কথাই নেই, যেন আকাশে মেঘের গর্জন আরও মানে থেকে থেকে ঝপসে ঝপসে বৃষ্টি নামছে আরো জোরে আরো জোরে, ক্রমেই বৃষ্টি আরো জোর দিতে লাগলো। ছাড়ার তো নামই নেই।
বিকেল থেকে কেবল সন্ধ্যা হতে গেল, তবুও বৃষ্টি ছাড়ছে না, মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়। কি যে একটা অবস্থা! এমনিতেই আবার আগে পরে আমার ওই আকাশে বিদ্যুৎ চমকানো আর এই কালো মেঘ দেখলে একটু ভয় ভয় লাগে, মানে এদিক দিয়ে আমি খুব ভীত ছিলাম। যা হোক, বাড়িতে একটা ফোন করে দিলাম। মা ফোনটা রিসিভ করে আমাকে জিজ্ঞাসা করলো, কি রে মা, তুই কোথায় এখন আছিস? এত জোরে বৃষ্টি হচ্ছে, কোথাও আটকে গেলে? আমি বললাম, মা আমি তো পায়ে হেঁটে কলেজ থেকে বাড়িতে যাতায়াত করি, তো আমি তো আটকে গেছি, এই যে একটা বাড়িতে আশ্রয় নিয়েছি, সমস্যা নেই, আমি ঠিক বৃষ্টি ছাড়লে চলে আসবো, চিন্তা করুন, আমি ভালো আছি। মা বলল, আচ্ছা রে, তোর জন্য দুশ্চিন্তা হয়, শিয়ানা মেয়ে তুই। যা হোক, মা ব্যাপারটা বুঝতে পারলো, বাড়িতে ম্যানেজ করলাম। তারপরে দাদু আর আমি কথায় কথায় অনেক দূর এগিয়ে গেলাম আমাদের ফ্যামিলি সম্পর্কে, আমার সম্পর্কে। তারপরে দাদু একটু রসিকতা করতে লাগলো, ক্রমেই যেন দাদু মানে নাতনি দাদু নাতনির মধ্যে যা চলে আর কি। হেসে হেসে দাদু এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে অনেক পর্যায়ে চলে গেলাম। তারপরে বললাম, দাদু বৃষ্টি তো ছাড়ছেই না, কি করি বলুন তো? কেমন যেন বিদ্যুতি অন্ধকার আরো বেশি নেমে আসছে, তাছাড়া সন্ধ্যা ঘোর ঘোর হতে চলছে, এখন উপায় কি হবে? দাদু আমাকে বলল, শোনো নাতনি, তুমি আমাকে দাদু বলে যেহেতু ডাকছো, তুমি আমায় নাতনি, তুমি চিন্তা করো না, আমরা তো মানুষ, এটা তোমাদের বাড়ি তাই না? যদি বৃষ্টি আদৌ না ছাড়ে তাহলে বাড়িতে মাকে ফোন করে বলে দেবে যে আজকে আমার ফেরা হবে না, আমি আমার বান্ধবীর বাসায় বেশ ভালো আছি, তাহলে তো তারা চিন্তা করবে না। আমি বললাম, তাই? আচ্ছা ঠিক আছে, আর কিছুক্ষণ দেখি না। দাদু বলল, হ্যাঁ তা দেখো, তবে যদি না ছাড়ে বৃষ্টি তাহলে এই কথার পরে থাকবে, ওই যে পাশে টিনের চালার ঘরে যে এক পাশে একটা খোপ কাটা আছে, ওই খোপটাতে তুমি থাকবে, আর এই পাশটা এই যে আমি থাকি, এখানে আমি থাকবো, তুমি কোনো চিন্তা করো না, আমাদের এই ভাঙাচোরা গরিবের দুয়ারে কেউ আসবে না, তাছাড়া আমাদের বাড়িতে আবার কারেন্ট নেই, তুমি কিছু মনে করো না, আমরা এই যে তেলের ল্যাম্প জ্বালিয়ে আলো জ্বালাই। আমি বললাম, আমি যে আবার অন্ধকার এমনিতেই থাকতে পারি না, খাবারও পুরনো ল্যাম্প। যা হোক, দাদু কি করলো, ওই যে আগের ওই যে বাতি ছিল, যাকে গ্রামের ভাষা বলা হয় বাতি, প্রদীপ বা ল্যাম্প, যে যেটাই বলে, কেরোসিনের তেল দিয়ে সেটা জ্বালায়, যাক সেটা দিয়ে আলোকিত করলো সন্ধ্যায়। তারপরে বৃষ্টি কিছুতেই থামছে না। চিন্তা করলাম কি করি, তাছাড়া সন্ধ্যা লেগে গেল, পেটেও ক্ষুধা লাগছে। দাদু আমাকে বলল, দেখো, পাশের বাড়ির থেকে আমাকে একটু ভাত বেশি করে দিয়ে গেছিল, আমি অত ভাত খেতে পারিনি, দুপুরের গরম ভাত, এখন এই বৃষ্টির মধ্যে তোমার জন্য কোথায় খাওয়ার ব্যবস্থা করতে যাব, বাড়িতে তো আর মেয়ে ছেলে কেউ নেই। বলছিলাম যদি তোমার খুব ক্ষুধা লাগে তাহলে না হয় এই ভাতটুকু যদি একটু খেয়ে নিতে। আমি এক পাশ থেকে একটু খেয়েছি আর একটু দেখিয়ে দিছি, আমি অত ভাত খেতে পারি না। আমি বললাম, ঠিক আছে দাদু, আমার বড্ড খিদা পেয়েছে, সেই সকালে মানে খাওয়া দাওয়া করে কলেজে বেরিয়েছি, কিন্তু দুপুরে তো খাওয়া হয়নি, তো ভাবছি কি করব, আমার পেটটা ঠান্ডা হলে অন্তত একটু ভালো লাগতো। যা হোক, দাদু আমাকে খেতে দিল, আমি দাদুর অর্ধেক খাবার যেটা অবশিষ্ট ছিল সেটা খেয়ে নিলাম। তারপরে ঠিক পরিপাটি হয়ে চুপচাপ বসেই থাকলাম, কখন বৃষ্টি ছেড়ে কখন বৃষ্টি থামে, কিন্তু বৃষ্টি কিছুতেই থামছিল না। কি যে একটা অবস্থা, মানে বৃষ্টির চোটে ওই টিনের চালার উপরে গাছের ডালপালা যেন হর হরে মরমরে আওয়াজ করতে লাগলো। এক পর্যায়ে আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। বাড়িতে মাকে নিজে নিজে ফোন করলাম, বললাম, মা আমি আমার এক বান্ধবীর বাসায় আছি, বেশ ভালো আছি, আজকের যে মেঘের অবস্থা, তা তো মনে হয় আকাশ পরিষ্কার হবে না সহজে, বৃষ্টি ছাড়বে না, ক্রমেই যেন বৃষ্টির জোর দিচ্ছে, তো তোমরা আমার জন্য চিন্তা করো না, আমি বেশ ভালো আছি, বৃষ্টি হয়তো ছাড়লেও রাত্রে আমি আসবো না, রাত যেহেতু হয়ে গেছে তো সকালের দিকে আমি আসব। মা বলল, তুমি বুঝে শুধু দেখো, যদি তোমার থাকাটা সেখানে নিরাপদ হয়, তুমি একটা যুবতী মেয়ে, তাহলে আমার কোনো আপত্তি নেই, তুমি তো ভালো মন্দ সব বোঝো। আমি বললাম, হ্যাঁ মা, চিন্তা করো না, তুমি একদম চিন্তা করবে না, আমি খুব ভালো আছি, আমি রাতটুকু না হয় থাকি, আজকে যে মেঘের অবস্থায় বোঝা হয়ে গেছে, মেঘ ছাড়বে না। মা বলল, ঠিক আছে, তাহলে তোমার আর বাসার ফেরার দরকার নেই, আমি তোমার বাবাকে বলে দেবো,
আমি বললাম ঠিক আছে, বাবাকে জানিও, টেনশন যেন না করে। মায়ের সাথে রাত্রের শেষবারের মতো আরেকবার কথা সেরে তারপরে দাদুকে কথাটা জানিয়ে দিলাম। বললাম, দাদু, বাড়িতে আমি ফোন করে দিছি, বৃষ্টির যে অবস্থা, আকাশের যে অবস্থা, তাতে তো ছাড়ার কোনো কথাই নেই। তাই বলছিলাম, আকাশে যেমনটা মেঘ, তো বৃষ্টি তো মনে হয় ছাড়বে না। তাই মাকে আমি পরিষ্কার বলে দিছি আজকে আমার বাসায় ফেরা হবে না। এই কথা শুনতেই দাদু খুশিতে অট্টল হয়ে বলছে, তুমি খুব ভালো করেছো নাতি, আমি তো তোমাকে এটাই বলতে চাইছিলাম, কিন্তু তুমি যদি আর আপত্তিকর কিছু মানে মনে করো, কিছু ভাবো, তুমি একটা শেয়ারা মেয়ে, তবে আমার উপর একটু ভরসা করে থাকতে পারো, চিন্তা করো না। এই যে এই ভাড়াচুরো গরিবের খাট, এই যে বিছনা, এখানে তুমি সুন্দরভাবে গুছিয়ে গেছে, আজকে রাতটুকু ঘুমিয়ে নেবে। আমি বললাম ঠিক আছে। তারপরে কোনো রকম করে আলনার উপরে গিয়ে আমার ভিজা কাপড়, আধা ভিজা কাপড় চোপড়গুলো চেঞ্জ করে, ওই ভাবির আবার ওই সালোয়ার কামিজ ছিল ওই বাড়িতে, তো ওই মানে দাদুর বেটার বউ ভাবি তো না, যেহেতু দাদুর তাকে বলছি, তাহলে তো সে আমার চাচিই হয় সম্পর্কে। যাও, ওই আন্টির সালোয়ার কামিজটা পরে নিলাম, আমারটা চেঞ্জ করে আমি একটু সুন্দরভাবে গোছগাছ, বাড়িতে আসার চিন্তা বন্ধ। তারপরে আমি আমার মতো শুয়ে শুয়ে, মোবাইলটাও অর্ধেক পুরো চার্জ আছে, তো একটু মোবাইল স্ক্রল করে দেখছিলাম, মোবাইলে ডাটা ছিল। দাদু আমাকে বলে, হ্যাঁ গো নাতনি, তোমার সাথে আমি একটু কথা বলি। দেখো, তুমি কিছু মনে করো না, বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ আসলে নেই তো, কিন্তু এই একলা একলা আমার কেমন যেন ভালো লাগছে না। ফাঁকা বাড়ি, তাছাড়া এত জোরে বাইরে বৃষ্টি হচ্ছে, টিনের চালার এই ঝনঝন আওয়াজ, আমার ভীষণ কেমন যেন মনটার মধ্যে উৎফুল্ল লাগতেছে। তাছাড়া তোমাকে আজকে আমার এখানে আশ্রয় রেখে আরও আমার মনটা খুশিতে অৎফুল্ল হয়ে গেছে। আমি বললাম, কেন দাদু, এত খুশির কারণ জানতে পারি? দাদু বলল, সেটা আমি তোমাকে পরে বলছি। যাক, দাদুর সাথে অনেক গল্প গুজব করতে করতে এক পর্যায়ে দাদু মানে আমার কাছে কোল ঘেঁষে বসলো, বসে এ কথা সে কথা, কিন্তু তাকে আমি কথার কথাই দাদু বলেছি। দাদুর বয়সটা কত হবে, 50-52 হবে, এরকম তাই হবে, কিন্তু তাকে আমি দাদু বলেছি। তার মুখে আবার একটু চাপ দাঁড়িয়েছিল তো, এই জন্য আর কি, কিন্তু বয়সটা তার অত না, সে আটা পেটা গান্ডা গুন্ডা স্বাস্থ্য বেশ মোটামুটি আর কি। যা হোক, দাদুকে জিজ্ঞাসা করলাম, দাদু, তাহলে আমার দাদিমা কতদিন আগে আপনারা ছেড়ে চলে গেছে? দাদু বললে, এই তো প্রায় আজ 5-7 বছর তো হয়েই গেল। আমি বললাম, তাহলে আপনি একলা আছেন কেন? বিয়ে শাদী তো করার মতো আপনার অবস্থা আছেই, আপনি তো চাইলেই সংসার করতে পারেন, আপনার যে শরীরের কন্ডিশন বেশ ভালো আছে। দাদু বলল, না রে নাতনি, এই বয়সে কে আর আমার সাথে আসবে? তাছাড়া এখন আমি অকর্মা, ছেলের টাকায় আমি চলি, এখন বিয়ে করে সেই গিন্নিকে কি খাওয়াবো? তুমি বোঝো না এটা? আমি বললাম, তাই? তাহলে মনের মধ্যে তো অনেক বাসনা আপনার রয়ে গেল। বলছে, হ্যাঁ, সেটা আর শোনার মানুষ পালাম কই, মনের কষ্ট তো মনেই চাপা রয়ে গেল। আমি যেন দাদুর সাথে ক্রমেই মানে রহস্যময় কথা বলতে বলতে আনন্দে মেতে উঠছি। এক পর্যায়ে দাদু আমাকে বলল, আচ্ছা রাতে, আজকাল মানুষের মুখে শোনা যায়, আমরা তো আসলে যে সময় যুবক বয়স আমাদের ছিল সে সময় তো এসব অ্যান্ড্রয়েড ফোন ছিল না, তো অ্যান্ড্রয়েড ফোনে নাকি কী সব দেখা যায়, সেটা আমাকে একটু দেখাবে? মানে আমার ভীষণ শখ করে, আমার মনে পড়ে না সেই তোমার দাদিমার সাথে কতকাল আগে আমার ঠিক মানে ওইভাবে সাক্ষাৎ হয়েছিল, আমার যে বড় ইচ্ছে করছে। আমি বললাম, বুঝলাম, কিন্তু আপনি কি দেখবেন, কি দেখতে মন চাইছে আপনার? দাদু আবারও পরিষ্কারভাবে না বলে আবরা জাবরা মুখে বলে, ওই সমস্ত একটু মানে কি বলে দেখা যায়, একটু দেখাও না, আমার মনটা একটু চাঙ্গা হতো। আমি বুঝতে পারলাম দাদুর ভাষাটা। তখন আমি যাই হোক ওইটা সার্চ করে বের করে একটা প্লে করে দাদুর সামনে ধরিয়ে দিলাম। বললাম, এইগুলা? দাদু বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, তুমি কি এগুলো দেখো? আমি বললাম, না দাদু, এইগুলা দেখলে আমরা যুবতী মেয়ে, এখন আমাদের সময় এখন একটা যুবতী, এই সময় এগুলো দেখলে কি নিজেকে ধরে রাখা যায়? বোঝেন না আপনি?
নেন, আপনি দেখবেন, আপনার মন চাইছে, কখনো কেউ দেখায় না। নেন, আপনি এই মোবাইলটা ওই ঘরে নিয়ে গিয়ে আলাদা করে চুপচাপ দেখেন। আমি সাউন্ডটা বন্ধ করে দাদুকে দিলাম। দাদু রুমে বেশ সময় ধরে দেখছিল, সোনের বেড়া দিয়ে পাটিশন দিয়ে মাঝখানে ঘরের। আমি অনেক সময় ধরে দাদুকে ছোট ছোট কণ্ঠে ডেকেছি যে, দাদু দেখা হলো, ওই যে দাদু মোবাইলটা এখন দেবেন। দাদু যেন একটার পর একটা ভিডিওতে ক্লিক করে করে দেখছে, কিন্তু কোনো কথা বলছে না। চিন্তা করলাম কি হলো, দাদু এতটা এই সমস্ত দেখতে দেখতে মগ্ন হয়ে গেল। দেখি তো, কিন্তু দাদুকে দেখবো কি করে? তখন আমি ওই সোনের বেড়ার আড়াল থেকে ওই যে ল্যাম্প জ্বালানো আছে তার দাদুর ঘরে, ওই আলোর কোনোরকম ফোকাসটা বেরোচ্ছিল। ভাবলাম এই ফাঁক দিয়ে আমি একটু দেখি না ওকে মেরে, দাদু আসলে মোবাইল ওইসব দেখছে না কি করছে। তারপরে সোনের বেড়ার ওই ফাঁক দিয়ে দাদুকে দেখতেই দেখি দাদুর ওইটা বেশ বড় এবং অনেক লম্বা এবং মোটা, মনে হচ্ছে একটা যুবককেও ছাড়িয়ে যাবে। দাদুর এত সুন্দর কন্ডিশন, কিন্তু দাদুর একটা অভ্যাস দেখলাম, দাদু ওইটা দেখে হাত মারছে, মানে হাতে যে কি করছে। দাদুর আমার কথার কোনো দিশাই নেই, আমার কথা দাদুর আর খেয়াল নেই। মোবাইলটা বালিশের পাশে রেখে দাদু ওটা দেখায় বেশ মগ্ন হয়ে গেছে এবং হাতে কিছু একটা ঘন ঘন মানে চলছে। এটা আমি যখন বুঝতে পারলাম, আমার নিজের কাছে কেমন যেন ওটা দেখে লাগলো। কিছু সময় চুপচাপ আমি নিথরে অন্ধকার ঘরে বসে থাকলাম। দাদু আবারও যখন কোনো সারা শব্দ নেই ওভাবে চুপচাপ আছে, দাদু শুধু কিছু সময় বাদে বাদে দীর্ঘ নিঃশ্বাসের আওয়াজ পাচ্ছিলাম আমি। তখন আমি আবার উঠে গেলাম, চুপি চুপি হাঁটি হাঁটি পায়ে সেই ছোনের বেড়ার ফাঁক দিয়ে টুক মেরে একটু উকি ঝুঁকি মেরে দেখার ট্রাই করলাম। আবারও দেখি দাদু এক পর্যায়ে ওইটার জন্য আগের চেয়েও আরো লম্বা এবং শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে, আর হাতে কি যে করছে তেল লাগিয়ে। ব্যাপারটা কেমন যেন লাগলো, অদ্ভুত। ভাবলাম যে না, আহারে বেচারা, তার সে জীবনে এমন একটা পর্যায়ে চলে আসছে, না পারছে পরের মেয়েকে নিয়ে সে সংসারে তার প্রয়োজনীয় অনেক কিছু মিটিয়ে চলতে। যেহেতু সে অকর্মা, ছেলের ইনকামের টাকায় সে দিনপথ চলায়, সে তো তার মনের ক্ষোভটা আমার কাছে বললই, সহজ সরল ব্যক্তি। কিন্তু সেও তো একটা মানুষ, তারও তো একটা মন বলে কথা আছে। যেহেতু তার এখনো যে শারীরিক কন্ডিশন, তাতে সে একটা বিয়ে করলে আরো 20 বছর সংসার করবে এ নিশ্চিত আমি। মানে তার যে এমন অবস্থা, একটা এখনকার একটা যুবক ছেলেকেও ছাড়িয়ে গেছে। তার ওটা দেখে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি। আমার ভীষণ ইচ্ছে লাগছিল মনের মধ্যে, কিন্তু দাদুর এই কষ্টটা দেখেও আর আমার প্রাণে সইছে না। ভাবছি যে কি করি। এদিকে বাইরে বৃষ্টির এই গর্জন, টিনের চালার উপরে যখন ভারী বৃষ্টি বর্ষণ হচ্ছে, ঝমঝম ঝমঝম করে আওয়াজ হচ্ছিল, হালকা মৃদু মৃদু বাতাস সেই সাথে ছিল। আমার যে গাটা শিহরণে কেমন যেন এক অদ্ভুত সময় কাটছিল। তারপরে মনে হচ্ছে আমি সেই আগের পুরনো যুগে বাস করছি। সেই যুগে চতুর্দিকে কারেন্ট আছে, অথচ দাদুর এই ভাঙা ঘরে কারেন্টের নেই। বিদ্যুৎ বিল আছে, দেয় না নাকি, নাকি আদৌ কারেন্টের সংযোগ নেই তাদের, বুঝলাম না। ল্যাম্প জ্বালিয়ে তারা বাস করে, হয়তো তারা গরিব মানুষ। যা হোক, এসব চিন্তা ছেড়ে দাদুকে নিয়ে ভাবনায় পড়ে গেলাম। এক পর্যায়ে দাদুকে ডেকে বললাম, দাদু এই আমি দেখে ফেলেছি, তুমি সব কি করছো, এদিকে আসো তো, ফোনটা নিয়ে তুমি এদিকে আসো। দাদু এই কথা শুনতে ছটফট করে লাফিয়ে দাঁড় হয়ে পড়লো। আর ওটা অগোছালো, ওটা কাপড় চুপড় সেরে ঠিকঠাক হয়ে পরিপাটি হয়ে বলছে, হ্যাঁ রে নাতনি, তুই এমন সময় আমাকে ডাক দিলি না, যা। আমার মনটাই খারাপ হয়ে গেল। আমি হাহা করে হেসে দিয়ে বললাম, দাদু তুমি চিন্তা করো না, তোমার মনের কষ্টটা আমি বুঝতে পেরেছি। তুমি মনে করো না আমি কিছু বুঝি না, আমি কলেজে পড়ি, আমি কিন্তু আর এখন ছোট নেই দাদু, আমি সব বুঝতে পারি। তুমি এদিকে আসো তো। দাদু বলল, আমি ওদিকে যাব না রে নাতনি, বরং সে ওই রুমটা রোডের সাথে, তুই আমার ঘরে কাশবি। আমি নিজেই তখন দাদুর ঘরে গেলাম। বললাম, দাদু এ সমস্ত দেখতে নেই, আর তুমি যা করছো এতে শরীর খারাপ করবে তো, কিন্তু এগুলো করছো কেন তুমি?
দাদু তখন আমার কথা শুনে মাথাটা নিচু করে বলছে, হ্যাঁ নাতনি, আমার দুঃখ কষ্ট আমি কাকে বলবো? আমার তো সেই বয়স নেই এখন যে কাউকে আমার এই সমস্ত পাগলামের কথাগুলো শেয়ার করব, কেউ আমাকে সাহায্য করবে। আমি যে ভীষণ একলা জীবনযাপন করছি, তাছাড়া সংসারের দারিদ্রতা আমাকে সব কিছু ভুলিয়ে দিয়েছে। কিন্তু আমিও তো মানুষ, আমার মনের মধ্যে কত কিছু আনছান আনছান করছে, কিন্তু উপায় যে নেই। তাই এটা দেখার স্বাদ হলো, আর এটা দেখতে দেখতে নিজের মনের মধ্যে অনেক ইচ্ছে বাসনা তৈরি হয়ে গেল মুহূর্তের মধ্যে। তাই হয়তো আমি বললাম, তো এটা করলে তো শরীর খারাপ করবি দাদু, তার সে এক কাজ করি, আমি তোমাকে একটু সাহায্য করতে পারি অন্ত একটাবারের জন্য। তুমি আমাকে কথা দাও, প্রমিস করো, মানে কোনোদিন কাউকে বলবে না তো? দাদু বলল, তুই পাগল হলে নাকি, আর তুই আমাকে এই বিষয়ে কি সাহায্য করবি আপনি? আমি বললাম, দাদু আসলে আমি তো এখন বড় হয়েছি, কলেজে পড়ি, একটা পরিপূর্ণ বিয়ের বয়স হয়েছে আমার, একটা ডাঙ্গুর মায়া, তাছাড়া আমার চেহারা শুরু পুরো যৌবন কাল। আমি কলেজে পড়ি, তাছাড়া কলেজে লেখাপড়ার ইয়েটা আমার খুব ভালো, আমি একটা ভালো স্টুডেন্ট, আমার ক্লাসের রেজাল্ট খুব ভালো। সব মিলে দাদু আমি কিন্তু এই সমস্ত প্রবলেমে ফেস হইনি। তবে কলেজ জীবনে আমার খুব কাছের একটা বন্ধু ছিল, সে আমাকে ভালোবাসার ছলে একটু প্রতারণা করেছিল, বেইমানি করেছিল। তার এক বন্ধুর বাসায় ডেকে নিয়ে গিয়ে আমার সতীত্ব, আমার মূল্যবান সম্পদটা সে বিয়ের প্রলোভ দেখিয়ে নিয়ে নেছে। এখন বা আমার আছেই বা কি? কিন্তু তোমার এই কষ্ট দেখে মনে হচ্ছে তুমি এই পৃথিবীতে একটা অসহায় ছেলে মানুষ, তুমি পারছো না কাউকে বলতে। এই সংসারের দারিদ্রতায় তোমাকে আরও যেন সব কিছু ভুলিয়ে রেখেছে। মনের মধ্যে এত কষ্ট চাপা রেখে ছেলে মানুষ চলতে পারে? আর আজকে আমি যেহেতু বুঝেই ফেলেছি, তাছাড়া একটা সুযোগও হয়েছে, বাড়িতে তুমি আর আমি ছাড়া এই রিমঝিম বৃষ্টির মধ্যে কেউ নেই। সব মিলে তোমার মনের অবস্থাটা আমি বুঝে আমার মনের মধ্যে একটু দয়া হয়েছে। আমি যদি তোমাকে একটু সহযোগিতা করি তাহলে মনে হয় তুমি একটু আরাম পেতে। দাদু বলল, তাহলে সেটা কীভাবে, একটু তাড়াতাড়ি কর। আমি বললাম, ঠিক আছে। এবেলা হাত দিয়ে ল্যাম্পটা এরকম নিভিয়ে দিয়েছি। দাদু বললো, এটা কি করলি রে, অন্ধকার হয়ে গেল যে? আমি বললাম, তাতে কি হয়েছে? তারপরে দাদুর পাশে বসলাম। দাদু ব্যাপারটা বুঝতে পারলো, আর দাদু যেন ঠিক টয়ের হয়েই আছে। তার মনের যে অবস্থা, সে কতদিন এইভাবে আছে কে জানে। এক পর্যায়ে তাকে আর বলতে কিছু নেই, সে বলছে, তুই আমার বড় আদরের নাতনি, তোর মতো মানুষ হয় না রে, তুই যে আমার মনের কষ্টটা বুঝতে পেরেছিস, তোকে অসংখ্য ধন্যবাদ। তোর জন্য আমি দোয়া রাখলাম যে অনেক বড় হবি রে। এই বলতে বলতে সে আমাকে বুকে জড়িয়ে বেশ আদর করলো, অনেক ভালোবাসলো। কিন্তু তার একটা অভ্যাস ছিল, কথার বলতে বলতে বুকে জড়িয়ে আমার ঠোঁট খেতে শুরু করলো। পুরো 4-5 মিনিট ধরে যেন সে ললিপপের মতো করে এভাবে। তারপরে যা হোক, আমারও কেমন যেন একটা নিজের কাছে মনে হলো, আমি ঠিক নিজেকে আর আটকে রাখতে পারলাম না, যে দাদুর একটা ব্যবস্থা আজকে হয়েই যাবে। যা হোক, তাছাড়া আমারও ওই রিমঝিম বৃষ্টি, এই প্রকৃতির যে ডাক, এই সুন্দর একটা মুহূর্ত যেন আমি দারুণ একটা অনুভব ফিল করছিলাম। সব মিলে দুজনের মনের অবস্থানটা একই রকম ছিল। কোন ফাঁকে মনের অজান্তে যা হয়ে গেল না, দেখলাম দাদুর দম আছে, গরিবের বাড়ির ভাঙা খাট। দাদু ওই সময় যা করলো না, পুরো খাটটা যে একদম ঘ্যাকর ভ্যাকর, মানে যে নড় ভরে সে কি যে একটা আওয়াজ ঢকর। আমি বললাম, দাদু শুধু জোরে বৃষ্টি হচ্ছে বলে রাস্তা বা আশেপাশে মানুষ চলাফেরা করছে না, তাই হয়তো, তা না হলে কিন্তু তুমি যা ঢোর ডগর বাজানো শুরু করছো জীবনে পেয়ে, তাতে মানুষ নিশ্চিত ধরে নিতে একটা কিছু। যা হোক, ভালোই হয়েছে, সময়টা খুব দারুণ। দাদু পুরো 40 মিনিট একা ধারছে আমার সাথে এইভাবে গল্প গুজব, আর একটা সুন্দর মুহূর্ত। আমার মনটা যেন ছুঁয়ে গেল।
কিন্তু আমি এখানে একটা ব্যবধান খুঁজে পেলাম। ওই যে আমার একটা বন্ধু কলেজের ছিল, যে আমাকে ভালোবাসার প্রলোভ দেখিয়ে আমার সাথে ঠিক আমার সর্বোচ্চ নিয়ে নিল, তার চেয়ে দাদু কতগুণ ভালো। দাদু সব কিছুর জন্য অনেকটা উন্নতশীল। ওই যে কথাই বলে না, পুরন চালে ভাতে বাড়ে, দাদুর মধ্যে একদম নির্ভেজাল সব কিছু। প্রকৃতির দেয়া কোনো সম্পদ দাদু আজ পর্যন্ত নষ্ট করেনি, সব যেন অমনিতে অক্ষত অবস্থায় আসে। আমি এটা হারে হারে বুঝতে পারলাম। দাদুর এই সুন্দর মুহূর্তটা আমার মন ছুঁয়ে গেছে। মনে হলো এইভাবে যদি আমার লাইফে একটা দাম্পত্য জীবনের সুন্দর একটা স্বামীর মধ্যে এরকম কিছু পেতাম না, তাহলে না কতই ভালো লাগতো। আমি জীবনে অনেক সুখী হতে পারতাম। দাদুকে আর আমি ভুলতে পারছিনি। এক পর্যায়ে ল্যাম্পটা জ্বালিয়ে দুজন অনেক গল্প গুজব করতে লাগলাম। দাদুকে হাসতে হাসতে শুধু একটা কথা বললাম, দাদু তোমাদের ঘরে কি চা পাতা আছে? দাদু বলল, হ্যাঁ নাতনি, আমরা গরিব মানুষ হতে পারি, কিন্তু আমার আবার একটু চা খাওয়ার অভ্যাস আছে। আর আমার ছেলে আর কিছু দিক বা না দিক, দোকানে গেলে অন্তত এক কাপ চায়ের দাম 5 টাকা। তো আমার ছেলে আমাকে বলছে, তোমার যেহেতু ঘন ঘন চা লাগে, সে চায়ের পাতে বাড়িতে আর চিনি রেখেই দিয়েছে, পাশাপাশি দুধের কৌটা আছে, তুমি চা খাবে? আমি বললাম, হ্যাঁ দাদু, আমারও তো বাসায় একটু চা খাওয়া অভ্যাস। তো তুমি যদি আমাকে একটু চা খাওয়ার সুযোগ করে দিতে তাহলে তো ভালোই হতো। এমনিতেই ঠান্ডা উষ্ণ আবহাওয়া, সেই সাথে যদি 1 কাপ গরম চা পেতাম তাহলে তো ভালো হতো। দাদু বলো, তাহলে এই যে এখানে চুলো আছে, উনুন জ্বালিয়ে তুমি চা তৈরি করো, তাহলে তো ভালো হয়। বেশ, এই সময় দুদিনে 2 কাপ চা জমবে ভালো। যা হোক, 2 কাপ চা তৈরি করে দাদু আর আমি বসে নানান কথা বলতে বলতে চা খেতে লাগলাম। এবং ওই সুন্দর মুহূর্তটা আমার কাছে জীবনের স্মরণীয়, খুব ভালো লাগতে লাগলো। চা খেতে খেতে এক পর্যায়ে দাদু আর আমি অনেক সময় বিশ্রাম নিলাম। আর দাদুকে বললাম, দাদু আসলে সব কিছু তারই দেয়া, উপরালার দেয়া। তাছাড়া এত জোরে বৃষ্টি বা নামবে কেন? আর রাস্তার একুল উকুল এত বাড়ি থাকতে তোমাদের এই ভাঙা চুরো এই টিনের চালার ঘর বাড়িতেই বা আমি উঠে পড়বো কেন? যা হোক, তোমার মনের অবস্থা দেখে আমি খুব আশ্চর্য হয়ে গেছি। আমি আজ বুঝতে পারলাম তোমার মনের অবস্থাটা। তো আমার তো ইচ্ছে করছে তোমার মতো দাদু যেন আমার পাশে থাকে সবসময়। তুমি আমাকে কখনো যদি প্রয়োজন হয় এভাবে সহযোগিতা করবে, আগে কথা দাও। দাদু বলল, সেই রকম হলে তো আমি শোনাই সোহাগারে নাতনি। তুই কি আর কখনো এরকম এই দাদুকে সময় সুযোগ দিবি? আমি তো ভাবছি রাতটুকু পোয়ালেতে চলে যাবে আর আমার কথা মনেই রাখবি না। আমি বললাম, না দাদু, তোমার আচরণ আমার যে প্রাণ ছুঁয়ে গেছে। তোমার প্রতিটা নিঃশ্বাস আমার পুরো নিঃশ্বাসে মিশে গেছে। তুমি অনেক ভালো মনের মানুষ। তোমার এই সহজ সরল কথাবার্তা, মানে আনন্দদায়ক, সব কিছু মানে বিনোদনমূলক। তোমার এই এত মন খুলে কথা বলা আমার কাছে খুব ভালো লাগলো। দেখো দাদু, তুমি যদি একটু গোমরা মনের মানুষ হতে না, তাহলে একলা বাড়িতে আমার এই ভূত ভূত থাকতে হতো, ভালো লাগতো না। যত বৃষ্টি হোক না হোক, মানে ভিজে করে হলো আমি বাড়ি চলে যেতাম। কিন্তু তোমার এই উৎফুল্ল মন আর এই রসিকতা, এই ব্যবহার, এই সমস্ত মিলে আমাকে মুগ্ধ করেছে। তাই আমি এই ভাঙা ঘরটাতে রয়ে গেছি। আমাদের তো বাড়িতে বিল্ডিং বাড়ি দাদু, তবুও তো এখানে কেন যেন খুব শান্তি পাচ্ছি। এই টিনের চালাতে গরিবরা বাস করে, সেখানে একটু গরিবের এই অনুভূতিটা আমি একটু নিজের মনের মধ্যে নিয়ে নিলাম। তারা ঠিক এভাবেই থাকে। যা হোক, চা খাওয়া যখন শেষ, কথায় কথায় দাদুকে বললাম, কি এখন ঘুমিয়ে পড়ো, আমি আমার রুমে ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। দাদু বলল, নাতি রে, এরকম সময় সুযোগ আর কবে আসবে না আসবে, আর কবে পাবো না পাবো আমি ঠিক জানি না। তবে আমার যে তোর কাছ থেকে আড়াল হতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে সারাটা রাত তোর সাথে এইভাবে গল্প গুজব করে, আর মাঝে মাঝে তুই যেভাবে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলি না, ঠিক এইরকম যদি যতক্ষণ আমার লাগে ততক্ষণ যদি তোর মানে একটু সুযোগটা দিতে আর কি। আমি বললাম, আমার কোনো আপত্তি নেই দাদু, আমি যত পাবো আমার ততই ভালো লাগবে। তবে যদি তুমি না করো তাহলে আর আমার কিছু বলার নেই, তোমার লাগবে? দাদু বলল, হ্যাঁ
তুই একটু আমার পাশেই থাক না, আর ও ঘরটাতে যাওয়ার দরকার নেই। তোর সাথে গল্প গুজব করতে করতেই আজকে কাটিয়ে দিই, এটা আমার জীবনের একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে রে। আমি বললাম ঠিক আছে। আমি আমার শোয়ার বালিশটা দাদুর ঘরে নিয়ে আসলাম, আর দাদুকে বললাম, দাদু এই খাটটাতে তুমি ঘুমাও। তাই বলে এই ভাঙা খাট কি নড় বড়ে উলি পোকা খেয়ে গেছে? তুমি যেরকম মানুষ, তোমার গায়ে যে শক্তি বল, তুমি তো সুন্দরভাবে এখনো চলাফেরা করতে পারো দাদু, কিন্তু তুমি যে এরকম ঢোল ঢগর বাজানো শুরু করলে আমার মতন থেকে পেয়ে, আমি তো ভাবছিলাম যে খাটটা মনে পুরো ভেঙেই ফেলবে আজকে। এই ঘ্যাকর ম্যাকর ঢগর ডুগর কি যে শুরু হলো, ঠাকুর ডুবাইতে ডুবাইতে তোমার এইরকম ঢোল ঢগর বাজনা পুরো কান মাথা খেয়ে গেল। ভাগ্যিস প্রচন্ড বৃষ্টির ইয়েতে কোনো মানুষ চলাচল ছিল না, তাই হয়তো কেউ বুঝতে পারেনি। তা না হলে তোমার এই খাটের আওয়াজ তো 7 গ্রাম পরের মানুষও শুনতে পারবে। দাদু হেসে বলল, হ্যাঁ রে নাতনি, আসলে ভালো খাট জোগাইতে পারে না আমার ছেলে, কি করবে? নুন আনতে পান্তা ফোরে গরিবের ব্যাপার। দেখছিস না, টিনের চালার ঘর, তা আবার একখান। ছেলে বউ ঘরে থাকে, আমি এক কর্নার এই ঘরটাতে পড়ে থাকি। আর কারেন্ট নেই, কারেন্ট বিলে টাকা দিতে পারে না, সংযোগ ছিল ওরা লাইন কেটে দিয়ে গেছে। সব মিলে পুরো বাড়িতে এখন ল্যাম্প জ্বালিয়ে আলোরা জ্বালাই। যাক, দুঃখের পেঁচাল আর পারতে চায় না। যাই হোক, এইভাবে চলতে চলতে দাদু সারাটা রাত আমার সাথে গল্প গুজব, আর রাতটা পোয়াইতে পোয়াইতে দাদু এক এক করে 4 বার বাবা এ কথা বলা যায়, তাও দাদুর ভিতর থেকে কোনো যেন রুচিবোধ বলতে ফুরিয়ে যাচ্ছি না। দাদু বলে, আরো লাগবে, আরো তুই থাক না পাশে, আরো কথা বলবো, আরো আনন্দ রসিকতা করবো, আরো মজার মজার গল্প শোনাবো। দাদুর সাথে থাকতে যেন আমার ভীষণ আরো ভালো লাগছিল, তার এই হাসির হাসির কথা, আর মাঝে মাঝে এইরকম ঢল ডগর ডুবানো খাটের নড় ভরে আওয়াজ, সব মিলে যেন আমার প্রাণটা ভরে গেল। আমি যে কতকাল এইরকম একটু পাইনি। যা হোক, আমার খুব ইচ্ছে করতে লাগলো। দাদুকে বললাম, দাদু হয়তো রাতটা পোহায় গেলেই তোমাদের বাড়িতে তো রান্না বানানে, আমি তো টুক করে চলে যাব বাড়িতে, পুরো 10 মিনিট হেঁটে গেলে আমাদের বাড়ি। কিন্তু আমি একটা কথা বলি দাদু, তোমাকে যদি আমার বাড়িতে একটু জায়গা করে দিই, মানে আমার মাকে বাবাকে বলে যদি একটু জায়গা করে দিই, এবং তুমি আমার পাশে জমটাতে থাকতে, তুমি একটা অসহায়, তুমি একটা মুরব্বী মানুষ, বাবাকে মাকে বোঝাবো, বুঝিয়ে তুমি আমার দাদু, দেখো আমার দাদু বেঁচে নেই, আমি তোমাকে দাদু ডেকেছি, এবং তুমি আমার সাথে এরকম একটা মানে আমাকে আশ্রয় দিয়ে একটা সুযোগ দিয়েছো, এর প্রতিদান কি করে শোধ দেবো? বাবা মাকে বুঝিয়ে টুইদে যদি আমাদের বাড়িতে তোমাকে কিছুটা দিন রাখি, তাহলে দাদু তোমাকে আমি প্রতিনিয়ত এরকম করে গল্প গুজব শোনাবো, তাছাড়া তোমার মনটাও হালকা হবে। পারবে দাদু? তোমার কোনো আপত্তি থাকবে না তো যদি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাই? দাদু বলো, তা নেয় কে ডারে, আমি তো এখন বলতে গেলে অর্ধেক বয়স মুরব্বী হয়ে গেছি, যেটা তোর ভালো হয় কর, আমার কোনো আপত্তি নেই। আমি বললাম, ঠিক আছে, তোমাকে আমি হাতছাড়া করছি না দাদু, কারণ আমার বাবা আমাকে বলছে, একথা মাও আমাকে বলছে, যে আমাকে নাকি মাস্টার্স কমপ্লিট করায়, মানে বড় চাকরি বাকরি করতে হবে বা ভালো একটা পজিশনে যেতে হবে, ঠিক অতদূর অব্দি আমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর এই জন্যই হয়তো তারা আমাকে বিয়ে শাদী খুব দেরিতেই দেবে, সহজে দিচ্ছে না। কিন্তু দাদু, আমি যে তোমার সাথে আজকে যে রাতটা কাটিয়ে গেলাম, তোমার এই সুন্দর সরল মনের যে একটা আচরণ, যে একটা তোমার সাথে আমার এই ভালো লাগা একটা মধুময় সময়, এটাকে আমি কিছুতেই ভুলতে পারবো না, সবসময় মিস করব। আর তাছাড়া তোমাকে ছেড়ে আমি থাকতেও পারবো না। আমি আজকের এই রাতে তোমার সাথে তোমার এই পাশে না দাঁড়ালে হয়তো তোমার এই মনের অবস্থাটা বুঝতেও পারতাম না, আর তোমার মধ্যে কি আছে সেটাও আমি জানতে পারতাম না। কিন্তু দাদু, তোমার মধ্যে এমন কিছু আছে যা আমার জীবনকে, আমার মনকে পুরো উৎসর্গ করে রাখতে পারবে, তাই হয়তো তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব, তুমি আপত্তি করবে না? দাদু বলল, ঠিক আছে, আমি তো বলছি আমার কোনো আপত্তি নেই, তবে তুই যদি তোর বাবা মাকে বুঝায় সেখানে একটু আমার জায়গা করতে পারিস তোদের ঘরের এক কোণে, কোনো আপত্তি নেই। প্রয়োজনে আমি তোদের বাড়ির কেয়ারটেকার হব, একটু বাজার সদাই করে দেব, সেখানেও তো একটা লোক লাগে, শুধু শুধু কি বসে বসে খেলে চলবে? তাহলে তোদের ফ্যামিলির কাছে আমার একটা মূল্য থাকবে,
যে আমি এখানে থেকে শুধু বসে বসে খাই না, একটা কিছু করে খাই। আমি বললাম, রাইট আইডিয়া দাদু, তুমি ঠিক বলেছ, তাহলে ঠিক তাই করবে। আমাদের বাড়িতে সত্যি মানে বাজারঘাট করার মতো কোনো লোক নেই, তো তুমি যদি এটা করো না তাহলে বাবা একটু আরাম পেত, পাশাপাশি তুমি থাকলে আমার পাশে। আমি তোমাকে দাদু বলে জানতাম। ঠিক আছে, আমি বাড়িতে যেয়ে সব কিছু পরিপাটি করে তোমাকে এসে আমি নিয়ে যাব, তুমি তোমার ছেলে বউকে সব বুঝিয়ে বলবে। দাদু বলল ঠিক আছে। তারপর যাক সকাল হলো, আমি চতুর্থ সাইডে ফর্সা হতে আমি ওই বাড়ি থেকে পরিপাটি হয়ে বের হয়ে আমাদের বাড়িতে চলে আসলাম। তারপর বাড়িতে ঢুকতেই মা আমাকে জিজ্ঞেস করলো, কিরে মা, কালকে তুই বললি যে তুই বান্ধবীর বাড়িতে আশ্রয় নিয়েছিস, বেশ ভালো আছিস, তবে যে এত সাত সকালে খাওয়া দাওয়া করে বেরোল না নাকি ওরা রাখিনি? আমি বললাম, মা আসলে বাড়ি ছেড়ে তো কোথাও কোনো রাত উদযাপন করিনি, যতই হোক বান্ধবীর বাড়ি, আমি সকাল সকাল চলে আসছি। দেখো তো কালকে আমার এই যে কলেজের ড্রেসটা পুরো অর্ধেকটা ভিজে গেছিল। যা হোক মা, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তোমার সাথে কথা বলছি। যাক তাড়াহুড়ো করে সাত সকালে আমি স্নানটা সেরে নিলাম, তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে সেদিন আর কলেজে গেলাম না। মাকে বললাম, মা আসলে আমার লাইফে একটা ঘটনা আমি তোমাকে বলতে চাই। মা বললো, হ্যাঁ বলবি তো, কি হয়েছে? আমি বললাম, মা জানো কালকে রাত্রে ওই যে কালকে যে আশ্রয়ের ব্যাপারটা আমি তোমাকে বলছিলাম যে আমি আমার বান্ধবীর বাড়িতে আসি, আসলে ঠিক তা নয় মা, আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। আমি যখন ওই প্রচণ্ড বৃষ্টির মধ্যে হাঁটাহাঁটি করে এবং খুব দ্রুত পায়ে আসছিলাম, ঠিক এই সময়ে আমার মনের মধ্যে আর এমন কোনো বুদ্ধি আসছিল না কোথায় যাব, কি হবে, কোনো রাস্তাঘাটে রিক্সা কিচ্ছু নেই। তারপরে মেট্রো পথে যখন ঢুকে পড়ছি তখন তো আরও নেই মা, আরও ভারী মুষলধার বৃষ্টি নামলো। উঠতে উঠতে একটা ফাঁকা ভাঙা ঘর দৌড় দেখলাম, ঠিক ওই বাড়িতে কোনো রকম আশ্রয় নিয়ে মাথা গুজানোর জন্য ঢুকে পড়ছিলাম ওই বাড়িতে। কিন্তু ঢুকতেই দেখি মা, একটা দাদুর বয়সী মানুষ, মুরব্বী মানুষ ঠিক বারান্দায় চেয়ার পেতে বসে আছে। ওই বাড়িটার একটা মানুষও নেই মা। দাদু আমাকে একটু ওখানে বসার জায়গা করে আশ্রয় দিল, সে আমাকে নাতনির পরিচয় দিল, দাদুর পরিচয় দিল, আমাকে বললো আমি নাকি তার নাতনির মতো। বেচারাটা এত ভালো মা। যা হোক, সে যে একটা অর্ধবয়সী মুরব্বী মানুষ, আমি একটা যুবতী মেয়ে, এই যে রাতটুকু কিন্তু আমি সেখানে এসেছিলাম মা একদম তার উপর ভরসা করে। খুব ভালো মানুষ, এত ভালো বরের মানুষ না, এখানে তার পরীক্ষা নেওয়া হয়ে গেছে আমার। তো এই মানুষটার জীবনে যত কিছু শুনেছি আমার খুব মায়া হয়েছে, এবং সে আমার হাত ধরে অনেক কান্নাঘাটিও করেছে। আমি তাকে দাদু ডেকেছি, আমার তো আর দাদা বেশি নেই, তাই বলে কি আমাদের তো এই যে পাশের এই ঘরটা পড়েই থাকে, উনি দেখো মা এতটাই নিহাত গরিব যে বাড়িতে একটু ল্যাম্প জ্বালাবে সেই তেল কেনার টাকাটুকু নেই, আর কারেন্টের কথা তো বলবোই না। তাই একটা ছেলে আর বউ আছে, তারা মানে দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরোয় তাদের সংসারে। কিন্তু দাদুরও বউ মারা গেছে বহুত আগে, দাদু এখন ইনকাম করে না, ওই ছেলের টাকায় মানে যা হয় তাই করে, সেভাবে চলে খায়। তো দাদুর সরলতা আমার মনের মধ্যে একটু জায়গা করে নিয়েছে, আর আমাকে এই রাতটুকু সে যেভাবে আশ্রয় দিয়ে যে উপকার করেছে আমিও তার প্রতিদান দিতে চাই মা, তোমরা কোনো আপত্তি করো না। আমি বলছিলাম কি, এখানে যদি ব্যক্তিটাকে নিয়ে এসে কিছুটা দিন রাখি, একটু ভালো মন্দ খাওয়াই, মানে আমাদের তো আর টাকা পয়সার অভাব নেই, তাছাড়া উনিও আমাদের দুবেলার একটু বাড়ির কম বেশি বাজার সদাই করে নিয়ে এসে দিল। বাড়িতে তো একটা ছোটখাটো কাজের জন্য একটা মুরব্বী মানুষ দরকার হয়। মা বলো, মানুষটাকে আসলে তোর মনের কাছে কেমন মনে হলো? আজকালকে যুগ পড়েছে কাউকে এভাবে সহজে বিশ্বাস করতে রে মা। আমি বললাম, না মা, এর চেয়ে আর কি বিশ্বাস, তোমার একটা ডাঙ্গর যুবতী মায়া যেখানে যার হাওলাতে ফাঁকা বাড়িতে রাতটুকু যাপন করে আসলো, সেখানে তো তোমার মেয়ের একটা কিছু হতে পারতো, তাই না? কিন্তু সেইখানেই তো তার পরিচয়। এই সম্পদটুকু যেহেতু সে রক্ষা করতে পেরেছে বা নিজ দায়িত্বে আমাকে ছায়ার মতো করে রেখেছে, সেখানে আর কি অবিশ্বাসের আছে মা? মা বলল, হ্যাঁ তাহলে তো তাকে বিশ্বাস করাই যায়। ঠিক আছে, তো ওখানেও বিছিন খেতা বেড টেড সব তো পাড়াই আছে, তাকে ডেকে নিয়ে থাকতে বল। তোর বাবার খুব ভোরে উঠে একটু বাজারে যেয়ে কাঁচা বাজার টাজার করতে হয়, সেগুলো না হয় মুরব্বি করলো থাকলো। আমি বললাম, ঠিক আছে তুমি বাবাকে ম্যানেজ করো,
আমি ঠিক বিকেলবেলা, বৃষ্টি নেই, তবে কাদা মাখানো পথে টুকটুক করে হাঁটতে হাঁটতে আবারও দাদুর বাসায় গেলাম। দেখি দাদু বাসায় নেই, একটা বাড়িতে লোকও নেই। আমি বারান্দায় চেয়ার পেতে বসে কিছু সময় অপেক্ষা করলাম। দাদু কোত্থেকে যেন চলে আসলো, এসে বলছে, আরে নাতে তুমি? আমি বললাম, হ্যাঁ দাদু, ওই যে সকালে গিয়ে মাকে আমি সব ম্যানেজ করেছি, তাই খুশির সংবাদটা তোমাকে দিতে এলাম। মাকে সব বুঝিয়ে বলেছি, এবং তোমার থাকা শোয়ার জায়গা, আমার বাড়িতে রুমটাও সব কিছু পরিপাটি করে রেখে আসছি। সব কথার এক কথা, আমি তোমাকে নিতে আসছি, তুমি আমার সাথে এখন যাবে, চলো। দাদু বললো, এইসব পাগলামো ছাত্র, এদিকে আমার মানে ছেলে বাড়িতে নেই, বৌমা বাড়িতে নেই, আমি তাদের না বলে কি করে যাই? অন্তত আমাকে দু একটা দিন সময় দে, তারা বাড়িতে আসুক, তাদের সাথে সোনামেলা করে না হয় আমি যাব। আমি বললাম, ঠিক আছে, তাহলে আমি কি এখন চলে যাব? দাদু বলল, তা কি করে হয়, আসছিস যখন দাদুর একটা কিছু ব্যবস্থা করে যা। দাদু কি এইভাবে পড়ে থাকবে? আমি তো তোকে সারাটা দিন মিস করেছি রে, তুই চলে যাওয়ার পর থেকে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, জানিস? মনে হচ্ছে আমার যেন কি একটা মূল্যবান সম্পদ কাছ থেকে অনেক দূরে চলে গেছে। আমি বললাম, তাই দাদু? সত্যি কথা বলতে কি, আমারও ঠিক এরকম তাই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে তুমি সবসময় আমার পাশে গার্জেন হয়ে থাকো, আমার সুখ দুঃখের কথা, তাছাড়া আমার ওই যে ভালো লাগার ব্যাপারটা, সব মিলে আমি তোমাকে আমার পাশে দেখতে চাই। আর এই জন্যই এই ব্যবস্থাটা করেছি। তবে এটা পাক্কা হয়ে গেছে দাদু, কথাবার্তা ফাইনাল, তুমি শুধু যাবে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, অনেক সময় এসে তোমার জন্য অপেক্ষা করছি, যে বারান্দায় বসে আছি, তোমার তো খবরই নেই। আমাকে আবার একটু বাসায় ফিরতে হবে, না হলে মার কাছে আবার কৈফিয়ত দিতে হবে। তো কি করব, চলে যাব? দাদু বলছে, না, আয় এদিকে আয়। আমি বললাম, কোথায়? এখন এই বিকেল টাইমে? বলছে, না না, তাতে সমস্যা কি, আয় না, এক কাপ চা তো অন্তত খেয়ে। আমি বললাম, না দাদু, চা খাওয়ার আজকে একদম সময় নেই, আমি সময় অল্প নিয়ে আসছি, তারপরে তোমার অপেক্ষা করতে করতে বেশ সময় অতিবাহিত হয়ে গেছে, এখন আমাকে ফিরতে হবে। বরঞ্চে বলছিলাম যদি শর্টকাটে। দাদু বললো, হ্যাঁ, এই জন্যই তো বলছি, তুই বুঝিস না রে, আয় আয় আয়। এবারে দাদুর রুমে আমি একটু যেয়ে বসলাম, ওই ভাঙা খাটটা। দাদু ঠিক খুব শর্টকাটে তার মতো করে সে আমাকে যাও ওখান থেকে বিদায় করলো। বুঝতেই তো পারছো, মানে আমার আসলে কি বারবার দাদুর সাথে থাকতে ইচ্ছা করছে, দাদু সব করছে, কিছু পেতে ইচ্ছা করছে, তার ওটা আমার মন ছুঁয়ে দিছে। এক কথা, আমি দাদুকে ভুলতেই পারছি না, ইচ্ছে করছে না দাদুকে ছেড়ে আবারও বাড়ি যায়। মনে হচ্ছে আজ পুরোটা রাত এখানেই থেকে যায়। গত রাত যেভাবে দাদুর সাথে সারাটা রাত, আজকেও দাদু এরকম 4-5 বার লাইট জ্বালাক, নেবাক, সাগর ডুবাক, ঢোল ডগর বাজায়, হাসি খুশি করি, আনন্দ করি। কতকাল এভাবে নেটওয়ারে একলা থাকি, মনের মধ্যে কোনো উৎফল আনন্দই নেই। দাদু যেন আমার মনের মধ্যে একটা আনন্দ তৈরি করে দিয়েছে। যা হোক, দাদু কোনো রকম খুব শর্টে কাটে বলতে তাও সেখানে আবারও আধা ঘন্টা সময় লেগেছিল। তারপর আমি অগোছালো সব কিছুকে পরিপাটি করে নিজের মতো গুটিয়ে বাসায় চলে গেলাম। তারপরে যা হোক 3-4টা দিন অতিবাহিত হয়ে গেল। তারপরে দাদুর বাসায় আবারও আসলাম, দেখি দাদু প্রস্তুত। বলছে, হ্যাঁ রে নাকি, আমি তো তোর অপেক্ষায় আছি, তবে তুই আসছিস না বলে আমি যাচ্ছি না। আমি আমার পুত্রবধূকে বলছি, তারা সম্মতি জানিয়েছে। বলছে, এরকম কেউ সুযোগ দিলে পেটে ভাতে সেখানে একটু বাজার সদাই করে খাবে দাবে থাকবে, তাহলে তো তোমার ছেলে একটু মুক্ত হতো। মানে তোমার ছেলের অল্প টাকায় এই সংসার তো নুন আনতে পান্তা ফুরোই, তোমাকে একটু ভালো মন্দ খাওয়ানো হয় না। সব মিলে আমার পুত্রবধূ আমাকে আদেশ দিয়েছে, ছেলেকে সে বুঝিয়ে বলবে, আমি তো এখন প্রস্তুত। তারপরে যা হোক, আমি দাদুকে ঠিক সেই দিনই সাথে করে নিয়ে চলে আসলাম। দাদু আমার পাশের রুমটাতে ঠিক বরাবরই থাকতে লাগলো। কি সুন্দর একটা অবস্থান। দাদু থেকে তো সেখানে মানে প্রথম খুব ভালো, মানে খুব ভোরে ঘুম থেকে উঠে আমার মায়ের কাছ থেকে ব্যাগ চেয়ে নেয়, টাকা চেয়ে নেয়, বাজার করে নিয়ে আসে। কি সুন্দর, মানে সংসারের এটা ওটা ছোটখাটো খুঁটিনাটি কাজগুলা দাদু নিজ দায়িত্বে সবকিছু সেরে ফেলতে লাগলো। তারপরে এক কথায় দাদুর খাওয়া দাওয়া, থাকা এবং আমার সাথে হাসি ঠাট্টা গল্প গুজব সব মিলে দাদুর মন মানসিকতা মাও একটু ট্রাই করতে লাগলো। পরে মা আমাকে বললো, হ্যাঁ রে, তুই তো ঠিকই বলেছিলি, আসলে তো মানুষটা অনেক সৎ, তবে যেহেতু তুই দাদা রেখেছিস,
তো সেও যেহেতু তোকে নাতনি ভাবে, ঠিক আছে, দাদার যেহেতু শখ, তো দাদা তো একটা পেলি, জন্মের পরে তো তোর দাদুকে দেখিস নাই, ঠিক আছে থাক। উনি, আমি বুঝতে পেরেছি উনি একটু সহজ সরল মনের মানুষ। তো দাদুর সিটটা নেবো নেবো আমার পাশের রুমটাতে নিয়েছি, বাবা মা ওমরের রুমটাতে থাকতো। যা হোক, দাদু মানে যখনই ভালো লাগতো না আমার সাথে পড়ার টেবিলে সে গল্প গুজব করতো। আর দাদু একটাই অভ্যাস ছিল না, আমাকে বলে নাত্রি হয় আমাকে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিবি, আর তা না হলে তোর হাতের ফোনটা আমাকে ওই ভিডিও একটু চালু করে দে না, আমি একটু দেখি। আমার খুব ইচ্ছে করে। দাদুর এইটা বদ অভ্যাস ছিল। আমার কাছ থেকে এই বলে ফোনটা এভাবে নিয়ে দেখতো পাশের রুমে, তার রুমে গিয়ে বসে বসে। আর মনটা চাঙ্গা হলে টুকুত করে আমাকে ডেকে নিয়ে যায়। মানে তার মতো সে, বুঝতেই তো পারছো। আমারও খুব ভালো সময় যাচ্ছিল। এইভাবে পুরো 2 বছর অতিবাহিত হতে হতে এক পর্যায়ে এমন একটা পর্যায়ে চলে গেলাম, দাদুকে ছাড়া আর আমি থাকতেই পারি না। দাদুই যেন আমার পৃথিবীতে সব কিছু। এদিকে আমার তো পড়াশোনা শেষ করে ফেললাম, বাবা মা আমার মানে এদিকে চাকরি বাকরির জন্য বিভিন্ন অ্যাপ্লাই করেছি, পাশাপাশি আমার পাত্রও দেখা দেখি শুরু করছে, কারণ আমার তো বিয়ের বয়সটা পেরিয়ে যাচ্ছে, কারণ লেখাপড়া শেষ করতে করতে আমার অনেক বয়স হয়ে গেছে। পাশাপাশি বাবা মার প্রতি আমার প্রতি একটু দুশ্চিন্তা হচ্ছে যে মেয়েটাকে এখন বয়স হয়ে গেছে, কেমন ছেলে জুটবে। যা হোক, তারা দেখাশোনা করে একটা ভালো ছেলের সঙ্গে আমার বিয়ে জুটালো। যাক, সেই ছেলের সাথে সবকিছু পরিপাটি, বাবা মার মনের মিল হয়ে গেল, আমার বিয়ে হয়ে গেল। কিন্তু তার সংসারে গিয়ে দেখি সেই ছেলেটা সব কিছু ভালো, কোনো অভাব অভিযোগ বলতে কিচ্ছু নেই। উনি বাসর রাতেই আমার সাথে কথাবার্তা চাল চলে এবং হোটা দিতে ব্যর্থ। আসলে একটা মেয়ের শুধু স্বামীর টাকা পয়সা হলে কি চলে? মানে তার যেটা মানে আমার দাম্পত্য জীবনে আমাকে সুখী করবে, আমি তার হালাল স্ত্রী, এটা তো আমার অধিকার। কিন্তু তার ওটা আসলে এক কথা বলতে গেলে সে তার এই লেখাপড়া জীবনে বা তার প্রতিষ্ঠিত হতে হতে সে হাতে মেরে হোক, যেভাবেই মানে যে প্রকেই হোক, ওটার অবস্থান আর ভালো নেই। আমাকে দেওয়ার মতো আর কিছু নাই। সব মিলে আমি একদম নিরাশ হলাম। বাসরাতে কিছুই হলো না। ভাবলাম কি বা হলো তার মনের অবস্থা। দ্বিতীয় রাতটা তো থাকলাম, তবুও দেখি একই অবস্থা, এবং সে মনের কাছে ভীষণ এই ব্যাপারে লজ্জিত আমার কাছে। চিন্তা করলাম, না, একে দিয়ে কি আমার জীবন যাবে? আমার অর্ধবয়সী দাদু, তার যে মানে একটা বিহেভ, তার যে হুঙ্কার, তার তুলনায় তো এরা বাতাসের আগে উড়বে। কিন্তু ইয়ে কি অবস্থা, একটা যুবক ছেলে। এবার লজ্জার ব্যাপার, বাবা মা এত টাকা পয়সা খরচ করে, এত লোকজন আয়োজন করে, কত সুন্দর ধুমধাম করে আমার বিয়ে দিল এই ছেলের সাথে। শুধু হাত পায়ে পায়ে বয়ে লম্বা, কিন্তু ওর মধ্যে তো আসলে যেটা আমার প্রয়োজন বিশেষ করে সেটা তো নাই। কিন্তু কেন? মাকে ব্যাপারটা সব বললাম। মা বলল, তাই নাকি রে, এ কি বলিস? যাক, ব্যাপারটা মা বাবাকেও শেয়ার করছে। মা আর বাবার মধ্যে ব্যাপারটা খুব কালচার হতে লাগলো, আলোচনা হতে লাগলো। আমি এখানে থাকতেই লাগলাম। হয়তো বা কি বা হলো, হয়তো ঠিক হতে পারে, দেখি না। এভাবে একটা সপ্তাহের মধ্যে কোনো রকম ভাবে উনি ওষুধ খেয়ে না কিভাবে হোক জানি না ছেলেরা কি করে, একটা দিন কোনো রকম, তাও সেটা আমার মনের মতো না। আমি এক নিমিষে বাবাকে ফোন করলাম, বাবা, এই বাড়িটার এক মুহূর্ত না, তুমি আমাকে নিয়ে চলো। বাবা বলল, আমার একটা মাত্র বড় আদরের মেয়ে, তোকে আমি কত কষ্টে খাইয়ে দায়ে লেখাপড়া করায় সুশিক্ষায় এই জীবনটাতে কত চেষ্টা করেছি তোর সুখের জন্য, তুই যেখানে সুখী না সেখানে এক পা তোকে রাখবো না। বাবা আমাকে গিয়ে নিয়ে আসলো, আর সেখানে যেতে দিল না। আমিও সেখানে আর গেলাম না। বিয়ের স্বাদ মিটে গেল, বাড়িতে চুপচাপ 1 বছর পড়ে থাকলাম। কিন্তু আমি কি শুধু পড়েছিলাম? না, আমি তো আমার ব্যবস্থা চালাকি করে রেখেছি। ওই যে আমার দাদু ভাই আছে, দাদু ভাইয়ের সাথে সমস্ত কিছু কথাবার্তা সেরে চলতাম একের পর এক। সেখানে আমি সেদিক দিয়ে কোনো অভাব বুঝিনি। কিন্তু কেমন এক পর্যায়ে বাবা আমাকে যেখানে বিয়ে দিতে যায়, কোনো যুবক ছেলে আর আমাকে ধরে না, বিয়ের জন্য রাজি হয় না। হয়তো একটার বাপ, 2টার বাপ, হয়তো কারো বউ চলে গেছে, এইরকম পাত্রের সন্ধান আসে, আমি সেখানে রাজি হই না। এইভাবে চলতে চলতে দাদু আমাকে বলল, কি রে, তুই আমার বড় আদরের নাতনি, তুই আমাকে যেদিন দাদু রেখেছিস
আমি আর তোকে আমার মনের স্থানে মানে নাতির মতো করে দেখছি, কিন্তু আমি গরিব অসহায় বলে তুই আমাকে দয়া দেখিয়েছিস, তোদের এই অট্টালিকার এখন একটু জায়গা করে দিয়েছিস, বা তোর মনের কোনেও আমি জানি আমার জায়গা তৈরি হয়ে গেছে। কিন্তু তুই যে এখন আমার সে বড় অসহায় হয়ে গেলি রে রাত্রে, তোর বিয়ে হলো সেখান থেকে ফেরত আসলি, আবার তোর জন্য ভালো পাত্র জুটছেই না, বিবাহিত ছেলেরাই জুটছে, সেখানে আমি কি অপরাধ করেছি? দাদুর মুখের এই কথা শুনে আমি অবাক, তাই তো দাদু তো সে তুলনায় যথেষ্ট ভালো, তো দাদুই বা কম কিসে? চিন্তা ভাবনা করে দেখলাম না, তাই যদি আমি কোনো বিবাহিত ছেলেকে বিয়ে করবো তাহলে আমার দাদুই বা দোষ করলো কিসে? প্রয়োজনে আমি দাদুর সাথে বাকি জীবনটা কাটিয়ে দেবো। কিন্তু বাবা মা তো মেনে নেবে না। আমার ব্যাংক ব্যালেন্সে আমার ভবিষ্যতের জন্য বাবা এক্সট্রা করে আমার নামে টাকা রেখেছিল। আমি চিন্তা ভাবনা করে দেখতে দেখতে যখন বছর পার হয়ে গেল, নিজের জীবন যৌবন, এই যে একটা প্রাপ্ত বয়সের যে একটা সময়, মনের মধ্যে একটা আনচান আনচান করা ভাব, এই সময়টা আমার খুব কষ্টে যেতে লাগলো। শুরু হয়ে গেল মনের মধ্যে একটা আলো ঝালো পাগলামি অবস্থা ভাব। একটা চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে বসলাম, দাদুর সাথে পরামর্শ করলাম, দাদু এই জীবনে আমি তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই, তোমারও তো বউ দরকার ছিল তাই না? তাহলে সেইখানটাই আমি মনে করি যদি একটা বিবাহিত ছেলেকে বিয়ে করবো, সেখানে তুমি কি দোষ করেছো? শুধু তোমার টাকা নেই তো, আমি তোমাকে টাকা দেব। তোমার শরীরের যে কন্ডিশন, যে ধাপ বল, যেভাবে তুমি নিজের সমস্ত কিছুকে নিজেই এখন গুটিয়ে চলতে পারো, বাবা মাকে ব্যাপারটা আমি পরে ম্যানেজ করবো। দাদুর হাত ধরে আমি অনেক দূরে চলে গেলাম এবং আমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে দাদুর জন্য বেশ একটা বাজেট করলাম। তারপরে তার সাথে আমি সাথে সাথে যে সেই রাত্রেই একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিই এবং তার সাথে আমি বিয়ের পিড়িতে বসে গেলাম, বিয়ের আয়োজন করে। যা হোক, দাদুর সাথে সংসার করতে লাগলাম, খুব তাড়াহুড়ো করে সন্তান নিয়ে নিয়েছিলাম। তারপরে দাদু আমাকে এই বিষয়ে যা শান্তি সুখ দিত না, মানে তার ওটা যে একটু মানে কি বলবো, এখনো এই বয়সে অনেক বড়, অনেক মোটা, কি লম্বা, কি সুন্দর আমাকে সুখী করে দাম্পত্য জীবনে, সে আমার হালাল স্বামী। আর তার কাছে আমি এই বিষয়ে সুখী। আমি ভাত মাছে সুখী হতে চাই না। আমার এখন পুরো সময়কাল, এখন আমার যেটা দরকার, দাদুর মধ্যে তো তার কোনোটাই কম নেই। সে একটা ইয়াং যুবক ছেলেকেও লজ্জা দেয়, ব্যাপারটা আমি বুঝেছি। তাই যা হোক, আমি তাকে নিয়ে খুশি। এইভাবে তার সাথে সংসার করতে করতে পুরো 3 বছরের মাথায় আমার 2টো সন্তান জন্ম দিয়ে ফেললাম, যাতে আমি একটা পরিপূর্ণ সংসার তৈরি খেলবো, যাতে আমার বাবা মা সেটা খুব সহজে মেনে নিতে বাধ্য হয়। বাবা মায়ের সাথে মাঝখানে যোগাযোগ নেই, তারা তো চিন্তায় জর্জরিত, ভেঙে পড়ছে। একবারে যে বাবা মায়ের সাথে যোগাযোগ করে আমার জীবনের পুরো ইতিহাসটা আমি বলে ফেললাম। বাবা মা পরে সেটা মেনে নিল। কি আর করার ছিল, আমি তো তাদের বড় একমাত্র সন্তান, আদরের মেয়ে। ভালো করলেও আমি, মন্দ করলেও তাদের কাছে এটা গ্রহণযোগ্য ছিল। সব মিলে বাকি জীবনটা আমার ওই দাদু নামের স্বামীটার সাথে আমি সারাটা জীবন কাটলো। আমি মহা সুখী ছিলাম সার্বিক বিষয়ে, এবং তাকে টাকা পয়সা দিয়ে ব্যবসা দাঁড় করে দিলাম। সে সুন্দরভাবে আমাদের পরিবারটা নিয়ে চলাতে লাগলো। বাকি জীবনটা তার সাথেই কাটিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার জীবনের এই গল্পটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পেরে আজকে আমার মনটা হালকা হয়ে গেল। গল্পটা ভারী অদ্ভুত, খুব রহস্যময় এবং বিনোদনমূলক একটা কথা, যেখানে মানে জীবনে কিছু পরিস্থিতিতে মানুষের সময় বাতাস ঘুরে দাঁড়ায়, মানুষের স্থান কাল পরিবর্তন হয়ে যায়। ঠিক আমার জীবনে এরকমটা হওয়ার কথা ছিল না। আমার বাবার কি টাকা পয়সা কম ছিল? সেখানে আমার সুশিক্ষায় শিক্ষিত হওয়া, এই যে একটা ব্যাপার, সব মিলে বাবার ঐতিহ্যকে আর আমি কোনো ক্রমে ধরে রাখতে পারিনি। সব মিলে আমার সিদ্ধান্তেই পরে আমি সুখ খুঁজে নিয়েছি। সব মিলে আমি তো সুখী হতে পেরেছি, এটাই সবচেয়ে বড় কথা। তো বন্ধুরা, এই গল্পটা শুনে তোমরা কতটুকু বিনোদন পেয়েছো, এটা অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে আমাকে জানাবে। আর তোমাদের কেমন ভিডিও পছন্দ সেটাও একটু জানাবে। আর সত্যি যদি তোমরা বিনোদন পেয়ে থাকো আমার এই ভিডিও থেকে, তাহলে তোমাদের কাছে আমার একটাই আপত্তি, এই নতুন চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর এইরকম প্রতিনিয়ত ভিডিও পেতে সবসময় আমার পাশেই থাকবে। আর এই ভিডিওটা শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দাও। আবারও ফিরছি নতুন এক ভিডিও নিয়ে তোমাদের মাঝে।
পরবর্তীতে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে, এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।